আজকে এই সাংবাদিক সম্মেলন। যারা যে সমস্ত সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা পাচ্ছি না। কারণ আমার ব্যাপারে যে ঘটনাটি ঘটেছে এটি শুধু আমার ঘটনা না, এটি বাংলাদেশের একটি নমুনা। পুরা বাংলাদেশে এ ধরনের ঘটনা অহরহ ঘটে যাচ্ছে, কিন্তু সবাই প্রতিবাদ করতে পারে, সবাই সাংবাদিক সম্মেলন করতে পারে। অনেক মধ্যবিত্ত শ্রেণী আছে যাদের পক্ষে সাংবাদিকদের কাছে যাওয়া সম্ভব না। তো আমি তাদের প্রতিনিধি হয়ে আমি আমার ঘটনাটি উপস্থাপন করছি। আপনারা নিশ্চয়ই তাদের প্রতিনিধি হয়ে ব্যাপারটি বিবেচনা করবেন এবং যথোপযুক্ত প্রতিকারের ব্যবস্থা করবেন। সবাইকে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার একটি লিখিত বক্তব্য আছে, আমি ওই লিখিত বক্তব্যটা আপনাদের সামনে উপস্থাপন করব। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার কাছে যথার্থ ডকুমেন্ট আছে, যথেষ্ট ডকুমেন্ট আছে, সেগুলো সাপেক্ষে আমি আপনাদেরকে আমার সমস্ত আপনাদের সকল প্রশ্নের উত্তর দেব। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। গত 19 ডিসেম্বর ভোর 5:30 হতে 20 ডিসেম্বর 2024 দুপুর পর্যন্ত আমার স্ত্রী মিসেস লাকি ত্রিপুরার সাথে চট্টগ্রাম নগরী এবার কেয়ার হসপিটাল চট্টগ্রাম কর্তৃপক্ষ এবং তাদের ডাক্তারদের দ্বারা ঘটে যাওয়া চরম অবহেলা ও অব্যবস্থাপনার নিষ্ঠুরতম ঘটনাটি আপনাদের সদয় অবগতি এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গকে বিচারের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তুলে ধরলাম। গত 20 এপ্রিল হতে 19 ডিসেম্বর 2024 প্রায় পুরো প্রেগন্যান্সি পিরিয়ড আমার স্ত্রী মিসেস লাকি ত্রিপুরা এবার কেয়ার হাসপাতালের গাইনি বিষয়ক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সঞ্জিতা কবিরের তত্ত্বাবধানে ছিলেন। প্রতিটি নিয়মিত চেকআপে আমরা ডাক্তারদেরকে শুধু একটাই অনুরোধ করেছিলাম যে যাতে উনি ডেলিভারির সময় নিজে উপস্থিত থাকেন। উনি প্রত্যেকবারই হাস্যজ্জ্বল জবাব দিয়েছিলেন। যেহেতু এটি আমার স্ত্রীর প্রথম গর্ভধারণ, তাই ডাক্তারকে এও বলি যে প্রথমে নরমাল ডেলিভারির চেষ্টা করবেন, যদি কোনো জটিলতা দেখা দেয় তবে সিজার করবেন। তিনি আমাদের সম্পূর্ণ আশ্বাস দিয়েছিলেন। গত 12 ডিসেম্বর 2024 নিয়মিত চেকআপের সর্বশেষ শাখাতে ডাক্তার সঞ্জিতা কবির পরামর্শ দেন যখনই প্রসব বেদনা শুরু হবে তখনই যেন এবার কেয়ার হাসপাতালে চলে আসি, এমনকি রাত যত গভীর হোক বিভাগে ভর্তি হতে বলেন এবং তিনি শীঘ্রই আসছেন বলে আমাদেরকে জানান। ভর্তি প্রক্রিয়া শেষে আমার স্ত্রী মিসেস লাকি ত্রিপুরাকে যখন হাসপাতালের 10,007 নম্বর রুমে নিয়ে যাওয়া হয় তখন প্রায় সকাল 6:15 বাজে। প্রসব বেদনা তীব্র হলে সেখান থেকে লেবার রুমে নিয়ে যাওয়া হয় 6:30-এ। আমি আমার 18 বছর বয়সী ভাগিনী কেবিনে অপেক্ষা করতে থাকি। জরুরি বিভাগের প্রবেশ রিপোর্টে মা ও গর্ভস্থ সন্তান সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক ছিল, পেইনও ছিল বেশ। ডাক্তার সঞ্জিতা কবিরের দীর্ঘদিনের আশ্বাস ও হাসপাতালের কর্তৃপক্ষের নিশ্চয়তা প্রদানে আমাদের বিশ্বাস ছিল যে সঞ্জিতা কবির লেবার রুমে আছেন। পরে জানতে পারি তিনি নিজে না এসে 6:30 থেকে সকাল 8টা পর্যন্ত রাতের ডিউটিরত সাধারণ ডাক্তার দিয়ে ডেলিভারির চেষ্টা করেছেন। রাতের ডিউটিরত ডাক্তারের ডিউটির সময় সকাল 8টায় শেষ হলে তিনি চলে গেলেন। 8টা থেকে আরেকজন সাধারণ ডাক্তার রোগী দেখার দায়িত্ব নিলেন। এগুলো আমরা পরে জেনেছি, কারণ এবার কেয়ারের জটিল নিয়মের জন্য লেবার রুমে কে কে আছেন তা আমাদের জানার কোনো উপায় ছিল না। 8:30-এ যখন 8:30-এ একজন নার্স কেবিনে এলে তার মাধ্যমে জানতে পারলাম সবকিছু সুস্থ আছে। প্রায় 8:40-এর দিকে দ্বিতীয় ডাক্তার কেবিনে এলেন এবং বললেন আপনার বেবির হার্টবিটে সমস্যা।
আমি বললাম জরুরি বিভাগের প্রবেশ রিপোর্টে তো বেবি সম্পূর্ণ সুস্থ ছিল, আপনাদের তত্ত্বাবধানে বেবির অবস্থা খারাপ হলো কেন? তিনি কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। আরো প্রায় 1 ঘন্টা পরে 9:30-এ ডাক্তার সানজিদা কবির কেবিনে এলেন এবং বললেন বেবির হার্টবিট পাচ্ছি না। আমি বললাম এতক্ষণ তো সবকিছু ঠিক ছিল, কখন থেকে এমন হলো? তিনি বললেন তিনি আসার পর দেখলেন অবস্থা খারাপ। আমি জানতে চাইলাম আপনি কখন এলেন? তিনি বললেন এইমাত্র এলাম। তার মানে আপনি লেবার রুমে ছিলেন না? তিনি বললেন না, আমি ছিলাম না। আমি বজ্রাহত হলাম। তিনি এতদিন তাহলে মিথ্যা আশ্বাস দিয়েছেন, এমনকি তিনি এও বলেছিলেন যে তিনি রাত 3টা বাজলেও ডেলিভারি করতে ছুটে আসেন। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে প্রতারিত করেছে, কারণ তারাও বারবার আশ্বস্ত করেছিল যে এই বলে যে রাত যতই হোক কোনো রকমে আমাদের জরুরি বিভাগে এনে পৌঁছে দিবেন, বাকি দায়িত্ব আমাদের। আমি তাদের আশ্বাস ও বাস্তবতার মধ্যে তফাৎ দেখে বাক্যহীন হয়ে গেলাম। 10টার দিকে ডাক্তার সানজিদা কবির আবার কেবিনে এলেন এবং জানালেন বাচ্চা সম্ভবত বেঁচে নেই। আমি সুখে মুহ্যমান হয়ে রইলাম। 10:52 নবজাতক বিশেষজ্ঞ একজন ডাক্তার বললেন মৃত বাচ্চা প্রসব। তিনি আরো বলেন মায়ের বাচ্চা ও শরীরের কোন ত্রুটি বিচ্যুতির লক্ষণ নেই। সকাল 6:30 থেকে 8:30 পর্যন্ত গর্ভস্থ বেবির হার্টবিট সম্পূর্ণ ভালো ছিল বলে তারা জানিয়েছিল। 8:30-এর পর কোনো কারণ করতে পারেনি। আসলে ডাক্তার সঞ্জিদা কবির আসার আগেই সাধারণ ডাক্তারদের আনালিপনায় গর্ভস্থ বেবির মৃত্যু হয়। 20/12/2024 তারিখ আনুমানিক 10টার দিকে হাসপাতাল প্রশাসনের কয়েকজন কর্মকর্তা কেবিনে আসেন এবং আমাকে ডেকে নেন। তাদের সাথে প্রায় 1.5 ঘন্টা কথা হয়। আমার সন্তোষজনক ব্যাখ্যা তারা দিতে পারছেন না কেন প্রসূতি এবং বেবির সবকিছু পজিটিভ থাকার পরও কেন এমন মর্মান্তিক ঘটনা ঘটল। হাসপাতাল কর্তৃপক্ষ সানজিদা কবিরকে আসতে আদেশ না করে সাধারণ ডাক্তার দিয়ে ডেলিভারির ব্যবস্থা করলেন। 8:30-এর পর বেবির হার্টবিটে সমস্যা দেখা দিলেও সানজিদা কবির কেন 9:30-এ এলেন, বা কর্তৃপক্ষ কেন তাৎক্ষণিকভাবে কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেননি? আপনাদের মাধ্যমে আমি এবং আমার পরিবারের সাথে সংগঠিত উপরোক্ত ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তপূর্বক ইবাল কেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং এর দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, সেজন্য আপনাদের কর্মতৎপরতা জাতির জন্য অত্যাবশ্যক। ধন্যবাদ আনতে মোহাম্মদ আবুল বকর সিদ্দিক, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনার অভিযোগটা কি সানজিদা কবিরের বিরুদ্ধে না এবারকে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে? আমার অভিযোগ দুজনের বিরুদ্ধে। কারণ ডাক্তার সানজিদা কবির তাদেরই অধীনস্থ একজন স্পেশালিস্ট। সানজিদা কবির কেন দেরি করবেন? আমি যখন হাসপাতালে ভর্তি হয়েছি তা তো কর্তৃপক্ষ জানে। কর্তৃপক্ষ জানার পরও তাদের স্পেশালিস্ট ডাক্তার, আমি যে সানজিদা কবিরের অধীনে আছি সেটা তো আমার প্রোফাইলে লেখা ছিল। ওনারা কেন সানজিদা কবিরকে তলব করেননি যে আপনি আপনার পেশেন্ট লিস্টে আপনি কোথায়? এই কারণে কর্তৃপক্ষ আমার কাছে দোষী হিসেবে সাব্যস্ত। আর সানজিদা কবির দোষী এই কারণে যে আমি তাকে ফোন করেছি রাত ভোর 5:30টায়। হ্যাঁ, তাকে ফোন করে বলেছি যে আমি আমার স্ত্রীকে নিয়ে এসেছি, আপনি তাড়াতাড়ি আসেন। উনি বললেন জরুরি বিভাগে ভর্তি করেন, আমি আসছি। তাহলে উনি এই কথা জানার পরও কেন এতটা দেরি করে এলেন? এটা আমার অভিযোগ সানজিদা কবিরের বিরুদ্ধে। আচ্ছা, আপনি পার্সোনালি কি সানজিদা কবিরের আন্ডার ট্রিটমেন্টে এবার কেন ছিলেন নাকি ওনার আলাদা কোনো ইয়েতে ছিলেন? না, আমি এবার কেয়ারের তত্ত্বাবধানে ছিলাম এবং সানজিদা কবির এবার কেয়ারই আমার সমস্ত টেক কেয়ার করেছেন। আমি সানজিদা কবির সাথে এবার কেয়ার হাসপাতালে প্রতিবার দেখা করেছি। ঘটনাটা ঘটেছে 19 তারিখ। আমি সম্পূর্ণ ট্রমাতে ছিলাম, 20 তারিখও ট্রমাতে ছিলাম। আমি
আজকে 23 তারিখ, আমি 3 দিন যাবত আমি কারো ফোনও রিসিভ করতে পারি নাই, কার সাথে কথাও বলতে পারি নাই। এই কারণে আইনি ব্যবস্থা আমি গ্রহণ করব, কিন্তু এখনো গ্রহণ করি নাই, কারণ আমি সম্পূর্ণ মানে প্রসেসিং করে রেখেছি। হ্যাঁ, তো আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থায় যাব। আর বিএমএ তে লিখিত অভিযোগ করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন যেটা আছে, ওখানে কোনো লিখিত অভিযোগ করেছেন কিনা বা করবেন কিনা? না, আমি যত জায়গায় অভিযোগ করার আমি করব, আমি যা করার আমি তাই করব। যে হারায় সে জানে তার কি ব্যাপার। এই বিষয়ে আপনি এবারকেয়ার হাসপাতালকে কর্তৃপক্ষকে জানিয়েছেন কিনা, ওরা কি বলেছে? এবারকেয়ার হাসপাতালের কর্তৃপক্ষের সাথে, প্রশাসনের সাথে আমার কথা হয়েছে 2 বার। একবার রাতের বেলা ডিউটি ম্যানেজার আমার সাথে এসে কথা বললেন, ডিউটি ম্যানেজার পরিচয় দিয়ে 2-3 জন ডাক্তার নিয়ে রাতের বেলায় 19 তারিখ রাতের বেলায় আমার সাথে কথা বলেছেন। হ্যাঁ, আমি তাদের সঙ্গে বাকবিতণ্ডা করেছি, ওনারা নিজেদের মতো করে যুক্তি উপস্থাপন করেছে, আমি আমার মতো করে যুক্তি উপস্থাপন করেছি। এর পরের দিন মানে সিউর নিচু পদে, সিউর পরের পদের একজন প্রশাসনিক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। ওনার একজন ছিলেন দেবাশিস রায় এবং সাথে আরেকজন ছিলেন, ওনার নামটা এখন আমি ভুলে গেছি, আমি আপনাদেরকে দিতে পারবো। ওনার নাম নাম্বার সবই আছে, ভিজিটিং কার্ডও আমার কাছে আছে। তো ওনাদের সাথে আমার পরের দিন প্রায় 1 ঘন্টার মতো কথা হয়েছে। ওনারা আমাকে যখনই বাচ্চার সমস্যা দেখা দেয়, আপনাদের কাছে কথা, এর আগে আমি বেশ কয়েকটা আলট্রা করিয়েছি এবং বেশ কয়েকটা আলট্রা হয়েছে, কোনো আলট্রায় কোনো প্রকার ত্রুটি বাচ্চার খুঁজে পান নাই। হঠাৎ করে হার্টবিট কেন বন্ধ হয়ে যাবে? তো এইটা তারা অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিচ্ছে। এইভাবে তারা আমাকে ম্যানেজ করতে চাচ্ছেন যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ভাই কি করবে, অ্যাক্সিডেন্টের তো কোনো হাত নেই। এরপর কি আপনি সানজিদা কবিরের সাথে যোগাযোগ করেছিলেন বা ওনার বক্তব্য কি ছিল? জি, একটু আমি ওনার জবাব দিই। হ্যাঁ, আমি কেন এবার গেলাম না, এবার ইয়ারে গেলাম কারণটা হলো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। আমি একটু করে বলি, আমি একটা আর্টিফিশিয়াল নিউজে চলাফেরা করি, তো এই কারণে আমি দূরে জার্নিতে আমি মানে একদম দূরে জার্নি হলে আমি পারি না। এবার ক্যাটটা আমার কাছে ছিল, প্রায় আধা ঘন্টার মতো হলে আমি যেতে পারি, শহরে আসতে দেরি হয় বা অনেক জটিলতা, এই কারণে আমি প্রথম চয়েস। দ্বিতীয় কথা হলো এবারকার হাসপাতালের যে জৌলুস, তাদের সুন্দর বিল্ডিং, তাদের যে বিজ্ঞাপন, হ্যাঁ, এগুলো মানুষকে এগুলো আমাকে প্রলুব্ধ করেছে। দ্বিতীয় কথা হলো ওনারা এত পরিমাণ আশ্বাস দিয়েছে। সানজিদা কবির আমাকে বলেছেন যে কোনো চিন্তা করবেন না, আমি 3টা নাই 4টা নাই 5টা নাই, আমি ছুটে আসবো। এই হলো সানজিদা কবিরের আশ্বাস। আর ওদের যে মানে ম্যানেজ যারা বিল ব্যাপারে পরামর্শ করে প্যাকেজ দেয়, প্যাকেজ বিষয়ে যারা ম্যানেজ করে, তাদের সাথে যখন আমি কথা বলতে গেলাম যে আমার তো ডেলিভারি আসুন না, হ্যাঁ আপনাদের কি আছে কাজ করবো, বলে যে আমাদের একেবারে আধুনিক অত্যাধুনিক সারা বাংলাদেশের শ্রেষ্ঠ অত্যাধুনিক সব যন্ত্রপাতি নিয়ে আমরা বসে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি বললাম যে ভাই আমি একটু ডিমেরিট আছে, আমি আমি একটা পায়ে আমার একটা পা নেই, হ্যাঁ আমি একটু জার্নিটা কম করতে পারি বা আমার চলাফেরা একটু সমস্যা হয়, হ্যাঁ বললেন যে কোনো চিন্তা করবেন না, কোন রকমের প্রসূতিকে এনে আমাদের জরুরি পরীক্ষায় ফেলাই দেবেন, এরপরে যা করার সব আমার, আপনি ফেলাই দিয়ে বাসায় চলে যান, হ্যাঁ 3 দিন পরে আয়সা রুগী নিয়ে বাচ্চা সব মাকে নিয়ে, এ ধরনের মানে চটকদার কথা ওরা আমাকে বলেছে। হ্যাঁ, এই ছিল তাদের মানে এবার কেয়ারে আমার যাওয়ার কারণ। যাওয়ার পরে কি হলো? হ্যাঁ, যাওয়ার পরে কি হলো? চটকদার বিজ্ঞাপন। হ্যাঁ, যাওয়ার পরে যখন আমি 5:30-এ জরুরি বিভাগে গেলাম, তখন তারা আমি ওনারা ডিজিটাল হাসপাতাল, ওনাদের সবকিছু ডিজিটালাইজ, হ্যাঁ ওরা প্রোফাইল করে সবকিছু ডকুমেন্ট রাখে। এক কথা বলেন, যাওয়ার পর কি হলো? যাওয়ার পরে ওরা মানে মোটামুটি যাওয়ার পরে লেবার রুমে নেওয়া পর্যন্ত কাজগুলো ভালো ছিল, হ্যাঁ কোনো প্রকার ইয়ে পাইনি, ত্রুটি পাইনি। কিন্তু সমস্যা হলো লেবার রুমের ভিতরে কি হয়েছে সেটা তো আমি বাইরে থেকে জানি না। যাওয়ার আগ পর্যন্ত যেটুকু পর্যন্ত আমার চোখের সামনে ছিল এটুকু আমি ভালো সার্ভিস একটু করে সানজিদা কবিরের সাথে আমি কথা বলছি কিনা ভাই জিজ্ঞেস করেছিলেন, আমি এটা বলি। এরপরে আমি সানজিদা কবিরের সাথে কথা বলছি যে আপনি মানে সঠিক টাইমে উপস্থিত ছিলেন না কেন? বললো যে হাসপাতাল কর্তৃপক্ষ তো আমাকে জানায়নি। আমি বললাম হাসপাতাল কর্তৃপক্ষ আপনাকে না জানাক, আমি তো আপনাকে জানিয়েছি যে আমি প্রস্তুতি নিয়ে এসেছি, আপনি কেন দেরি বলেন?
তখন উনি বললেন যে ওদের তো দায়িত্ব আমাকে জানানো, আমি তো যাবো, আমি তো যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ওরা তো আমাকে জানে না। মানে উনি দোষ দিচ্ছে হাসপাতাল দোষ দিচ্ছে না। বিষয়টা হচ্ছে যে সানজিদা কবিরের বক্তব্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ ওনাকে ইনফর্ম করেনি, আর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য হচ্ছে ঘটনাটা আসলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আমি প্রতিকার চাচ্ছি যে তারা যে অপরাধটা করেছে, তারা মনে করে তারা আন্তর্জাতিক হাসপাতাল, বাংলাদেশ ছাড়াও আরো 4টি দেশে তাদের ব্রাঞ্চ আছে। তারা যদি আন্তর্জাতিক হাসপাতাল হয়ে থাকে, তাহলে আমার সাথে যে ঘটনাটা ঘটেছে এটার আন্তর্জাতিক মানে বিচার কি? আমি তার আন্তর্জাতিক মানে আমি